পদ্মা সেতু দেশের গর্ব, টাকার অঙ্কে বিচার করা যাবে না। মাওয়ার সমাবেশে প্রধানমন্ত্রী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধহারে দিন কাটছে অনেকে। বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে মানসিক চাপে চাকরি প্রত্যাশীরা কেবল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা। খেলতে খেলতে এই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া, বিশ্ব দরবারে বাংলাদেশের নাম বারবার উজ্জ্বল করেন তিনি। গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ, স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি, গড়েছেন বিলাসবহুল রিসোর্ট। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একটি এসটিএমটি বার। সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। পদ্মা সেতু দেশের গর্ব, এই সেতুকে টাকা দিয়ে বিচার করলে হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরও বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্মাণ হয়েছে এই সেতু। জানান, ডক্টর ইউনূসের জন্যই পদ্মা সেতু প্রকল্পে আটকে যায় বিশ্বব্যাংকের অর্থায়ন। দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ। মাও থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। প্রায় ৮ বছরের বিশাল কর্মযজ্ঞ শেষ হলো, সমাপ্ত হলো পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ। এই প্রকল্পে বরাদ্দের ৩২,৬০৭ কোটি টাকা থেকে বেঁচে যাওয়া ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। ২ বছর আগে যেখানে উদ্বোধন হয়েছিল সেতুটির, শুক্রবার বিকালে সেখানেই হলো সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের টাকায় নির্মাণ হয়েছে পদ্মা সেতু, যা বিশ্বে মর্যাদা বাড়িয়েছে বাংলাদেশের। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে রাখতে বড় বড় জায়গা থেকে তদবির করা হয়। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। সরকার প্রধান বলেন, দুর্নীতির যে অভিযোগ দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক, তা আজ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। বঙ্গবন্ধু কন্যার দৃপ্ত উচ্চারণ, যত বাধাই আসুক, জাতির পিতার আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। জয় যাদব, দেশ টিভি, মাওয়া, মুন্সিগঞ্জ। দর্শক, এই মুহূর্তে রাজধানী গুলশানের এক হোটেলে রোটারি ক্লাবের অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। Not easy. So one of the things that I'm trying to do, এবং যেটা আমি আশা করছি যে আগামী বছর যে নতুন যে পাঠ্যপুস্তক বা টেক্সট বই যখন যাবে, we have started to have chapters, মানে ক্লাস 3 থেকে ক্লাস 9, এবং সেটা হচ্ছে অন এনভায়রনমেন্ট।
on climate change, on forests, on biodiversity. আমরা বলি না বন্য প্রাণী, এখন বন যদি না থাকে ওই প্রাণী তো থাকবে না। আর কেউ যদি বলে, আমাদের আছে কিছু মানে মোটা বুদ্ধির লোকজন আছে, তারা বলে এখানে 5,000 গাছ যদি আমি কাটি, আরেক জায়গায় 50,000 গাছ আমি লাগিয়ে দিই। They don't know what they're talking about. Because গাছ তো শুধু একটা গাছ না, ওই গাছকে কেন্দ্র করে there is an ecosystem. So how can we as Bangladeshis, এবং আপনারা যদি, because you are part of a global family, what can you do in terms of new initiatives that is going to be a role model for the world? I think this is the opportunity that you have as part of the Rotary family. হ্যাঁ, যেগুলি করছেন, মেডিকেল ক্যাম্প করছেন, অ্যাওয়ারনেস বিল্ডিং করছেন, আপনার উইমেন, চিলড্রেন, প্রিভেন্টিং ডিজিজ, প্রমোটিং এডুকেশন, হেলথ, স্যানিটেশন, হাইজিন, এগুলি সবই ঠিক আছে। But do something exceptional in Bangladesh, which will be a global torchbearer for the Rotary movement. And why should we not? Bangladesh, দেখেন, what is Bangladesh now known for? If we talk about peacekeeping, Bangladesh has been remarkably successful. We talk about microfinance. We are a role model. We talk about resilience of communities. যখন কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগ আসে, we talk about early warning systems. আমরা যেটা পড়ি, এখনো যেটা জানি, যে 70-71 সালে যে সাইক্লোনগুলি হতো, তখন তো পরিসংখ্যান সেইভাবে আমরা রাখতাম না। অনেকেই বলে যে মানে 10 লক্ষ, কেউ বলে 1 মিলিয়ন, কেউ বলে 700,000। এখন দেখেন, যখন বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগ আসে, we are down to single digits. So এই যে আমরা সেভিং লাইভস, এখন অফকোর্স ফোকাস হচ্ছে যে জীবনগুলি আপনি বাঁচাচ্ছেন বা রক্ষা করছেন, সেগুলিকে আমরা কিভাবে মিনিংফুল করি। সো নাও দ্য ফোকাস হ্যাজ মুভ ফ্রম লাইভস টু লাইভলিহুডস। সো উই হ্যাভ বিন ইনোভেটিং। আমরা যখন ক্লাইমেট নিয়ে কথা বলি, আমি সবখানে বলি যে আমরা উই আর নট জাস্ট ভিকটিমস, উইচ অফকোর্স উই আর। আমাদের সাদার সাহেব জানে দ্য হোল কনসেপ্ট অফ ক্লাইমেট জাস্টিস। উই হ্যাভ নট কজ দ্য প্রবলেম, বাট উই আর এট দ্য রিসিভিং এন্ড। আরেকটা ডাইমেনশন হচ্ছে যে যাদের লিস্ট ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে, তাদের উপরে সবচেয়ে বড় ঝড়টা যাচ্ছে। আর থার্ড হচ্ছে, আমি আপনাদের একটা বলি, মানে গত অর্থ বছরে এবার সেই বরাদ্দটা বেড়েছে। আমরা প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। সো ওই টাকাটা যদি আমার জলবায়ু পরিবর্তনের জন্য বরাদ্দ না করতে হতো, সেই অর্থটা আমি ব্যয় করতে পারতাম এই যে আপনারা যে কাজগুলো করছেন, ডিজিজ প্রিভেনশন, protecting the environment, promoting education. So what is happening? Having least to do with the problem, we are the most impacted. এবং দেখেন, এই চয়েসটা কিন্তু কোনো সরকারেরই, মানে we should not force a government to make this choice anywhere in the world. Why should I have to choose between fighting poverty and fighting climate change? এটা কত unfair. This is really at the heart of climate justice. তো আমরা তো সেই জায়গায় আমরা বলছি that we are not just victims, we are also leaders in innovation when it comes to solutions. আমরা কিন্তু সমাধানের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। রাজধানী গুলশানের এক হোটেলে রোটারি ক্লাবের অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আমরা সরাসরি সেখানেই ছিলাম। যাচ্ছি অন্য প্রসঙ্গে। ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, এটা লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সুমন মিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে কথা বলেন তিনি। বলেন, ঋণ নিতেই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা দিয়ে চীন থেকেই পণ্য কিনতে হবে। এতে পরবর্তী প্রজন্ম ঋণের বোঝায় পড়বে। ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন। চীনের কাছে যাচ্ছেন, ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করব। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে, ইউয়ান দিয়ে, কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে।
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরে বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নির্মাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যেতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। পাকশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়। একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতেই বারবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়ছেন চাকরি প্রত্যাশীরা। আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন যে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে, তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস। অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি চ্যালেঞ্জের মুখে তারা। 56% যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে, সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে। এটা একটা মেন্টাল প্রেশার যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র 44% কোটা বরাদ্দ থাকছে। সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন 30%, তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য। ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে, তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে। নারী বা
যেসব সংখ্যালঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে, যাতে তারা বৃহৎ জনগণের সাথে অংশগ্রহণ করতে পারে। কোটাটা কি, যে 200 পাস করলো 100 নেওয়া হবে, সেইখানে একটাই হইতে পারে, কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে, এটা কোটা না। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2 লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযোদ্ধার তালিকা সঠিক? এটা বেঠিক নাই, অসংখ্য বেঠিক আছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম যে 50 বছরের নিচে বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সড়ক ও রেলপথ অবরোধ, অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা। আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো যা থাকছে। বাজারে শাকসবজির দাম চড়া, 300 ছুঁই করছে কাঁচা মরিচ। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। জাতীয় দাবায় খেলা চলাকালীন হার্ট অ্যাটাকে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 12তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুতই তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দাবাকে ভালোবেসে বিশ্বের দরবারে বারবার বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন যিনি, সেই দাবার বোর্ডেই হঠাৎই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এমনটা হয়তো ভাবতে পারেননি কেউ। শুক্রবার জাতীয় দাবার 12তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলা চলাকালীন হঠাৎই মাথা ঘুরে পড়ে যান দেশ সেরা এই দাবাড়ু। দ্রুতই তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তবে সব চেষ্টা ব্যর্থ করে মাত্র 50 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। 1974 সালের 1 মে জন্ম নেয়া জিয়া ছোটবেলা থেকেই সখ্যতা গড়েছিলেন দাবার সঙ্গে। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বিজ্ঞান স্নাতক করেও দাবাকেই করেছিলেন জীবনের ধ্যান জ্ঞান। 1987 সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন। 1990 সালে ফিদে মাস্টার, 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টার হন। জাতীয় দাবায় সর্বোচ্চ 14 বার শিরোপা জিতেছেন জিয়া। এছাড়া দেশে বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শককে নিয়ে আরও জানাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের কারোর সাথে কথা হয়েছে কিনা এই হঠাৎ করে তার মৃত্যু নিয়ে? আসলে তার পরিবার কি বলছেন এবং তার মৃত্যু নিয়ে আসলে চিকিৎসকদেরই বা বক্তব্য কি, সব মিলিয়ে যদি আমাদেরকে জানাতেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সামনে। আপনারা যেমনটি জানেন যে আজ দুপুরে কিন্তু জাতীয় দলের যে দাবার খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তিনি কিন্তু এই হাসপাতালে সন্ধ্যার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন। তবে আমরা যেমনটি জানতে পেরেছি তিনি কিন্তু আজ দুপুরে তার যেই প্রতিপক্ষ খেলোয়াড় রাজীব তার বিরুদ্ধে খেলছিলেন এবং সেখানে চেয়ারে বসে থাকা অবস্থায় কিন্তু তিনি কিন্তু অসুস্থ হয়ে যান এবং সেখান থেকে পল্টনের যে দাবা ফেডারেশন সেখান থেকে কিন্তু তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপর কিন্তু তাকে কিন্তু সন্ধ্যা 6টার দিকে তিনি চেয়ার থেকে পড়েও যান এবং এরপরে সেখানে তার সাথে যারা খেলছিলেন বা তার আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু তাকে দ্রুতই এই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসে। এরপর এখানে জরুরি বিভাগে চিকিৎসকরা তা কিন্তু দ্রুত চিকিৎসা শুরু করেন, কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেলেও কিন্তু তার কোনো পালস খুঁজে পাচ্ছিলেন না এখানকার চিকিৎসকরা। এরপরে কিন্তু মূলত আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। আর চিকিৎসকরা আমাদের যেমনটি জানিয়েছে যে হাসপাতালে নেওয়ার আগেই মূলত তিনি মারা গেছেন। তবে তারা যেমনটি ধারণা করছেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আসলে তার মৃত্যু হয়। এছাড়া জাতীয় দলের যে দাবার যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার জন্ম কিন্তু 1974 সালে এবং 1993 সালে কিন্তু তিনি
আন্তর্জাতিক মাস্টার খেতাব পান। এরপর কিন্তু বাংলাদেশের যে নিয়াজ মোর্শেদ 2002 সালে তারপর কিন্তু দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার কিন্তু হন জিয়া। 2005 সালে অক্টোবরে তিনি কিন্তু বাংলাদেশের যে দাবারু তাদের মধ্যে কিন্তু তিনি সর্বোচ্চ রেটিং অর্জন করে। মৃত্যুকালে কিন্তু আসলে তার বয়স হয়েছিল 50 বছর। তার এই অকাল মৃত্যুতে কিন্তু দেশের যে দাবা অঙ্গন সেখানে কিন্তু শোকের ছায়া নেমে আসে। এবং সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি তাকে কিন্তু এই হাসপাতাল থেকে তার পরিবারের সদস্য এবং স্বজনরা তার যে বাসভবন রাজধানীর মোহাম্মদপুরে সেখানে কিন্তু নিয়ে গেছেন এবং সেখানে হয়তো তার যে দাফন এবং জানাজার ব্যাপার সেটি কিন্তু সেখান থেকে হয়তো জানানো হবে। এই ছিল আসলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শুক্রবার রাজার আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে দেখা করতে গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেছেন স্টারমার। এদিকে পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে ছুটে যান লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। সেখানেই তাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে ভাষণ দেন স্টারমার। এই মহান জাতির জন্য পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা। আমি তা সাদরে গ্রহণ করেছি। প্রথম কোনো এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক। সদ্য বিদায়ী এই প্রধানমন্ত্রীর অবদানের জন্য ধন্যবাদ জানাই। তার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। এর আগে নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ঋষি সুনাক। নির্বাচনে জয়লাভ করা লেবার পার্টির নেতা স্টারমারকে শুভেচ্ছা জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো যা থাকছে। ব্রিটেনের লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়। পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বামপন্থী স্টারমার। রুশনারা, টিউলিপ, আফসানা ও রূপার জয়। দেশের বিভিন্ন জেলার বাজারেও সবজির দাম চড়া। 50 টাকার নিচে মেলে না কোনো সবজি। কাঁচা মরিচের দাম উঠেছে 300 টাকার পর্যন্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা আসলে সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসাব মেলাতেও কাটছাট করতে হচ্ছে চাহিদার তালিকা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। জীবন ধারণে বেশি দামে খাদ্যপণ্য কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। রাজবাড়ী বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ কেজিতে অন্তত 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। বেড়েছে পেঁয়াজের দামও, আর কিছুটা কমেছে মুরগির দাম। কাঁচা পণ্যের উচ্চ মূল্যে হতাশ ভোক্তারা। সবজি সবকিছু দাম, পেঁয়াজ 100 টাকা কেজি। হ্যাঁ, গরিব মানুষের খুব কষ্ট। পেঁয়াজ আর মরিচ কিনবে গেলে পকেট ফাঁকা। পেঁয়াজের দাম চড়া। আমরা যে টাকা পয়সা নিয়ে আসি তাতে ওই টাকা হলো ফের পাওয়া যায় না। হিসেব করে আসি একটা হয়ে আসে আর একটা। আমাদের তো দৈনন্দিন আয় বৃদ্ধি পাচ্ছে না, ইনকাম বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু কাঁচা মালের দাম হুহু করে প্রতিদিন বেড়ে যাচ্ছে। বরিশালে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। গাজর ও টমেটো 180 টাকা, পটল ও ঝিঙে 60, মাঝারি সাইজের লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকায়। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেশি।
বাগেরহাটে মাছের দাম বাড়লেও মুরগি, গরু ও খাসির মাংসের বাজার অপরিবর্তিত। মাছের দাম আকার ও প্রকার ভেদে বেড়েছে 100 থেকে 300 টাকা। 1 কেজি ওজনের ইলিশ 1600 থেকে 1800 টাকায় বেচাকেনা হচ্ছে। দাম নিয়ে নানা মত ক্রেতা ও বিক্রেতাদের। বর্তমানে এখন কেউ কিনে খাইতে পারতেছি না ভাই, বুঝতে পারছেন। এই আধা কেজি সাইজের ইলিশ মাছ তাও 1300 টাকা কেজি। আমাদের এই বেকুটিয়া নদীর ইলিশ মাছ এগুলো একটু দাম বেশি, কেজি 1600 টাকা বিক্রি হইতেছে আজকে। দেশের যে দ্রব্যমূল্যের অবস্থা তাতে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের খুবই কষ্ট। চিংড়ি মাছ আগে কেজি ছিল 500 টাকা, মাছ বেশি আমরাও আদাম পাচ্ছি, কাস্টমারও কিনেছে, আর এখন একই মাছ 700 টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রামে নিম্নমুখী মুরগির বাজার, তবে ক্রয় ক্ষমতার বাইরে সবজি। শুক্রবার বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, পটল, শসা ও করলা 60, পেঁপে ও টমেটো 80, ঝিঙা 70 এবং কাঁকরোল 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জে টানা বৃষ্টিতে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সবজি সরবরাহ কমে যাওয়ায় দাম চড়া। কাঁচামরিচ 150 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের হিসাব সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাকা ফেরতের আশা দেখিয়ে কৌশলে ব্যবসা করছে ইভ্যালি। টাকা ফেরত দেওয়ার পথ থেকে সরে গেছেন রাসেল। বন্ধ ভোক্তা অধিকারে দায়ের করা অভিযোগের দেনা শোধ কার্যক্রম, এতে হতাশায় ভুগছেন গ্রাহকরা। কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। সাদাত নিশাদের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। সম্ভাবনাময় সন্তানকে হারানোর আর্তনাদ। মাত্র 2 বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ইরফান আহমেদ সামি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহুতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী। তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামির বাবা শফি আহমেদ। বন্ধুদের থেকে ঋণ করে 12 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে। লাভের লাভ তো কিছুই হয়নি, বরং ইভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন সামি। এমন অভিযোগ ছেলেহারা এ বাবার। ইভ্যালি রাসেল ভাই তাকে 2টা চেক দেয়। একটা চেক হলো 3,50,000, আরেকটা চেক 8,50,000। তার 2 দিন পরে ইভ্যালি রাসেল ভাই যখন অ্যারেস্ট হয় তখন আমার ছেলে বলে, আব্বু আমি তো শেষ। আমি বললাম, আব্বু কী হয়েছে? আব্বু আমার 12 লাখ টাকা চেক, আমি তো এই টাকা পাবো না। আচ্ছা, আমি বলছি আব্বু দেখো কি হয়। তখন ছেলে বলে যে, আব্বু আমি সুদের উপরে এই টাকাগুলো নিছি, তোমাদেরকে বলি নাই। বছরের পর বছর ইভ্যালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ। পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে। নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করি নাই। আজকে আমি প্রবাসী, তার প্রধান কারণ হচ্ছে আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলা আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না। সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তো বা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে। এদিকে ভুক্ত অধিকারের ইভ্যালির বিরুদ্ধে 6,500 অভিযোগ জমা পড়লেও মাত্র 250 জনের টাকা ফেরত দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা। টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উত্থাপিত হয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন। তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি, অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন, প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে, যার কারণটাই হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। কাজের দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভ্যালির প্রতারণা। পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক। আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় স্থানীয় পৌর মেয়র আকাশ আলীকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে ৩৩ জনকে জামিন দিয়েছেন উচ্চ আদালত।